অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৪র্দশ পর্ব। আমি নিশ্চিত কেউ যদি আমাদের কাউকে বলতো যে আমরা ভুল করেছি, তাহলে আমরা অবাক হতাম। কারণ আমরা কিছু ভুল করছিলাম না। আমরা তাই করছিলাম যা আমাদের করার কথা। আমরা একে অপরের দেহের সব অংশ চিনেছি, যেন আমরা যৌথভাবে দুটি দেহের মালিক। অন্তত আমি যা বললাম, আমরা এর বেশি কিছু করিনি। আমার ভয় ছিল আমি সন্তান সম্ভবা হয়ে যেতে পারি। আমরা জানতাম না কি করে সেটা না হওয়া যায়, তাই কোথাও না কোথাও আমাদের থামতেই হতো। যাই হোক, এই হলো কাহিনী। আমরা কিভাবে একসাথে বেড়ে উঠেছি, হাতে হাত ধরে একজন আরেকজনের অবিচ্ছেদ্য অংশ হয়েছি। বয়ঃসন্ধিতে অন্যদের যেরকম বদল হয়, অহংকার আসে, সেক্সের ব্যাপারে ধারণা হয়, আমাদের সেরকম কিছুই হয়নি। আমরা সেক্সের ব্যাপারে খোলাখুলি ছিলাম। অহংকার ধরনের কিছু হয়নি, বা হলেও একজন আরেকজনের মধ্যে মিশে গেছে, বুঝতেও পারিনি কিছু। বুঝতে পারছো কি বলছি? মনে হয়, আমি বললাম। আমরা আলাদা হয়ে থাকতে পারতাম না। সুতরাং কিজুকি বেঁচে থাকলে আমি নিশ্চিত আমরা একসাথেই থাকতাম, একজন আরেকজনকে ভালোবাসতাম, আর আস্তে আস্তে অসুখী হয়ে পড়তাম। অসুখী মানে? অসুখী কেন? কারণ যা পাওনা তা পৃথিবীকে ফিরিয়ে দিতে হবে। সে আমার দিকে তাকিয়ে বলল, বেড়ে ওঠার মূল্য। আমরা সেই মূল্য পৃথিবীকে দেইনি, বাকি পড়ে গেছে। সেজন্যই কিজুকি যা করার করেছে, আর আমি এখানে এসে পড়েছি। মরুভূমিতে নগ্ন বেড়ে ওঠা বাচ্চা কাচ্চার মতো ছিলাম আমরা। খিদে পেলে কলা জোগাড় করেছি, একাকিত্ব অনুভব করলে একজন আরেকজনের কোলে ঘুমিয়েছি। কিন্তু ওরকম কোনো কিছু সারা জীবন থাকতে পারে না। আমরা তাড়াতাড়ি বেড়ে উঠেছিলাম, আর সমাজে ঢোকা জরুরি ছিল। তাই তুমি এত গুরুত্বপূর্ণ ছিলে আমাদের কাছে। বাইরের দুনিয়ার সাথে আমাদের একমাত্র যোগাযোগ ছিলে তুমি। আমরা তোমাকে দিয়ে বাইরের দুনিয়ার মানিয়ে নেয়ার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত কাজ হয়নি। আমি মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। আমি চাই না তুমি ভাবো তোমাকে আমরা ব্যবহার করেছি। কিছু কি তোমাকে সত্যি পছন্দ করত। সৌভাগ্যক্রমে বাইরের দুনিয়ার সাথে আমাদের প্রথম সম্পর্ক হয়ে গেল তোমার সাথে সম্পর্ক করে। আর কিছু কি যেমন তোমাকে পছন্দ করত, আমিও করি। আমরা কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু মনে হয় দিয়ে ফেলেছি। শেষ পর্যন্ত তোমার ভেতর গভীর একটা ক্ষত তৈরি হয়ে গেছে। আমরা কখনো ভাবিনি এমন হবে। নাওকো মাথা নিচু করে চুপ হয়ে গেল। এক কাপ কোকা হলে কেমন হয়? রেইকো প্রস্তাব করল। ভালো হয়, আমি চাই একটু, বলল নাওকো। তোমাদের যদি আপত্তি না থাকে, আমি বরং একটু ব্র্যান্ডি খেতে চাই, আমি বললাম। কোনো সমস্যা নেই, রেইকো বলল। আমি একটু খেতে পারি? নিশ্চয়ই। রেইকো দুটো গ্লাস আনলো, আমরা টোস্ট করলাম। তারপর সে রান্নাঘরে গেল কোকোয়া বানাতে। আমরা কি একটু মজার কোনো কিছু নিয়ে কথা বলতে পারি না? নাওকো বলল। মজার কিছু বলার মতো আমি কিছু খুঁজে পেলাম না। শুধু যদি স্টর্ম ট্রুপার থাকতো তাহলে ভাবতাম অনেকগুলো গল্প পাওয়া যেত। এর মধ্যে অবশ্যই কিছু থাকতো যাতে সবাই মজা পেত। সুতরাং সবচেয়ে ভালো যা বলার মতো পেলাম তা হলো ডর্মের ছেলেপেলের নোংরা অভ্যাসের কথা বলা। জঘন্য ব্যাপারগুলো বলতে আমার গা গোলালেও নাওকো আর রেইকো রীতিমতো হাসতে হাসতে গড়িয়ে পড়ল। এইসব তাদের কাছে নতুন।
এরপর রেকো অন্য মানসিক রোগীদের অভিনয় করে দেখালো, ওইটাও মজার ছিল। 11টার দিকে নাউকোকে ঘুম ঘুম লাগছিল, তাই রেকো সোফা টেনে বিছানা করল আর আমাকে বালিশ, চাদর আর কম্বল দিল ঘুমানোর জন্য। তোমার যদি মাঝরাতে উঠে ধর্ষণ করতে ইচ্ছে হয়, ভুল জনকে করতে যেও না, রেকো বলল। বাম দিকের বিছানাটা নাউকোর। মিথ্যে কথা, আমার বিছানা ডান দিকে, নাউকো বলল। রেকো যোগ করল, যাই হোক, কালকের দুপুরের রুটিনে কিছু অদলবদল করেছি আমি। আমরা 3জন পিকনিকে গেলে কেমন হয়? কাছাকাছি একটা সুন্দর চেনা জায়গা আছে আমার। দারুণ আইডিয়া, আমি বললাম। মেয়েরা তাদের দাঁত ব্রাশ করে বেডরুমে ফিরে গেল। আমি এক ঢোক ব্র্যান্ডি খেয়ে বিছানায় চিৎপটাং হলাম। সকাল থেকে রাত পর্যন্ত যা যা হলো তা নিয়ে ভাবছিলাম। অনেক বড় একটা দিন ছিল। চাঁদের আলোতে সাদা হয়েছিল ঘরটা। মাঝে মাঝে বিছানার হালকা চড়চড় শব্দ ছাড়া নাউকো রেকোর বেডরুম থেকে কোনো শব্দই আসছিল না। চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর ছোট ছোট নকশার মতো কিছু ভাসছে, আর রেকোর গিটারের সুর তরঙ্গ যেন এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু বেশিক্ষণ এরকম হলো না। ঘুম এসে আমাকে মনে হলো উষ্ণ কাদার স্রোতের মতো ভাসিয়ে নিয়ে গেল। স্বপ্নে দেখলাম উইলো। হালকা বাতাস বইছে, কিন্তু উইলোর ডাল নড়ছিল না। কেন? আমি অবাক হয়ে ভাবছিলাম। আর তখন দেখলাম সব গাছের সব ডালে ছোট ছোট পাখি বসা। তাদের ওজনে ডাল নড়ছে না। আমি একটা কাঠি তুলে গাছের ডালে বাড়ি দিলাম, যাতে পাখি উড়ে যায় আর ডাল নড়তে পারে। কিন্তু তারা উড়ে গেল না। ওড়ার বদলে তারা ধাতুর দলাতে পরিণত হয়ে মাটিতে আছড়ে পড়ল। যখন আমি চোখ খুললাম, মনে হলো স্বপ্ন শেষ হয়নি। চাঁদের আলোতে ঘর তখনও একইভাবে আলোকিত হয়ে আছে। আমি চট করে উঠে বসলাম। ধাতুর পাখিগুলো খুঁজতে লাগলাম আশেপাশে। অবশ্যই কিছু ছিল না। এর বদলে দেখলাম নাউকো বিছানার পায়ের কাছে বসা, জানালার দিকে তাকিয়ে আছে। হাঁটু ভাঁজ করে তার উপর থুতনি রাখা। মনে হচ্ছিল কোনো ক্ষুধার্ত এতিম বসে আছে। আমি বালিশের পাশে আমার ঘড়িটা খুঁজলাম, কিন্তু যেখানে রেখেছিলাম সেটা সেখানে নেই। চাঁদের আলোর কোণ দেখে আন্দাজ করলাম রাত 2টা কিংবা 3টা বাজে। আমার অনেক পিপাসা পেল, কিন্তু আমি সব বাদ দিয়ে নাউকোর দিকে তাকিয়ে থাকলাম। আগে যখন দেখেছিলাম, সেই একই নীল নাইট গাউন পরেছিল সে। চুলের একপাশ ব্যারেট দিয়ে বাঁধা, প্রজাপতিওয়ালা ব্যারেট। সুন্দর মুখের একপাশে চাঁদের আলো পড়ছিল। অদ্ভুত, আমি ভাবলাম। ঘুমাতে যাওয়ার আগে সে নিশ্চয়ই ব্যারেট খুলে রেখেছিল। নাউকো বরফের মতো অনড় বসেছিল, যেন চাঁদের আকর্ষণে ছোট্ট একটা নিশাচর প্রাণী আটকা পড়েছে। ঠোঁটের ওপর আলো পড়ে এমন একটি আবছায়া তৈরি করেছিল যেন মনে হচ্ছিল অন্ধকারে ফিস ফিস করছে। তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে আমি ঢোক গিললাম। রাতের নিস্তব্ধতার মাঝে ঢোক গেলার শব্দ বেশ জোরেই শোনা গেল। নাউকো উঠে দাঁড়ালো। প্রায় ভেসে বিছানায় মাথার দিকে এগিয়ে এলো সে। নাউকো উঠে দাঁড়ালো। প্রায় ভেসে বিছানার মাথার দিকে এগিয়ে এলো সে। বালিশের কাছে এসে ফ্লোরে বসল, চোখ আমার উপর স্থির। আমিও তাকালাম। ওর চোখে কোনো ভাষা খুঁজে পেলাম না। স্বচ্ছ চোখগুলো যেন অন্য জগতে প্রবেশ করার দ্বার প্রান্তে। কিন্তু আশ্চর্য, যখন গভীরে তাকালাম, কিছুই দেখা গেল না। আমাদের দুজন মুখের মধ্যে দূরত্ব হয়তো 10 ইঞ্চিও ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে যেন আমার থেকে আলোকবর্ষ দূরে অবস্থান করছে। কাছে গিয়ে নাউকোকে ছোঁয়ার চেষ্টা করলাম,
কিন্তু সে পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। এক মুহূর্ত পরে আস্তে আস্তে তার গাউনের বোতাম খুলতে লাগল সে। আমার মনে হচ্ছিল আমার স্বপ্ন তখনও চলছে। ওর লম্বা সুন্দর আঙুলগুলো আস্তে আস্তে ওপর থেকে শুরু করে একটার পর একটা বোতাম খুলতে লাগল। 7টা ছোট ছোট বোতাম। তারপর গাউনটা কাঁধ থেকে খসে পড়তে দিল। অন্ধকারে ছুঁড়ে ফেলল, যেন পোকা গায়ের উপর এসে পড়েছিল। গাউনের নিচে আর কিছু ছিল না। ওর পরনে শুধু ছিল মাথার ব্যারেট। বিছানার পাশে সম্পূর্ণ নগ্ন দাঁড়িয়ে সে আমাকে দেখতে লাগল। কামনায় পরিপূর্ণ তার চকচকে নগ্ন দেহ চাঁদের কোমল আলোয় স্নান করে নিচ্ছিল। তার প্রতিটি নড়াচড়া এক ধরনের অদ্ভুত আলো ছায়ার খেলার সৃষ্টি করেছিল। তার সুগঠিত গোলাকার দেহ, নাভির খাঁজ, তার নিতম্ব সব একসাথে এমন একটি ছায়া তৈরি করেছিল যেরকমটি শান্ত পুকুরে ঢিল পড়লে তরঙ্গ সৃষ্টি হয়। কি অপূর্ব নিখুঁত দেহ! আমি মনে মনে ভাবলাম, কবে নাউকুর দেহ এমন সুন্দর নিখুঁত হল? গত বসন্তে আমি যে তার দেখেছিলাম, সেটা কোথায় গেল? সে রাতে নাউকো যখন কাঁদছিল আর আমি তাকে নগ্ন করে দিচ্ছিলাম, তখন তো এরকম নিখুঁত মনে হয়নি। সে সুন্দরী ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তার দেহ ছিল অসামান্য রকমের আকর্ষণীয়। সেই রাতে সে আমাকে যথেষ্ট উত্তেজিত করে তুলেছিল। উত্তেজনায় আমি এরকম ভেসে গিয়েছিলাম। কিন্তু তারপরেও তাকে জড়িয়ে ধরে যখন চুমু খাচ্ছিলাম, তখন কেমন যেন অস্বাভাবিকতা অনুভব করছিলাম। নাউকাকে জড়িয়ে ধরে বলতে চাইছিলাম, এই মিলন, কিছু আসে যায় না এসবে। আমরা যা বলছি বা যা করছি তা হলো স্রেফ দুটি অপরিপূর্ণ মাংসপিণ্ডের ঘষাঘষি। এসব করে শুধুই নিজেদের অপূর্ণতা ভাগাভাগি করছি আমরা। কিন্তু কিছু বলিনি। আশঙ্কা ছিল সে বুঝবে না। আমি শুধু ওকে শক্ত করে ধরেছিলাম। আর তখন অনুভব করেছি তার শরীরের ভেতর শক্ত, অস্বাভাবিক, অপরিচিত কিছু একটা। এমন কিছু একটা যা আমাকে দূরে ঠেলে রেখেছিল। আর সেই অনুভূতি একই সাথে আমাকে উত্তেজিত করেছিল বিপুলভাবে, আবার নাউকোর প্রতি আমার হৃদয়কে পরিপূর্ণও করে তুলেছিল। এখন নাউকোর যে শরীর আমার সামনে উন্মুক্ত, সে রাতের সাথে এর কোনো মিল নেই। মনে হচ্ছিল চাঁদের আলোয় পুরনো দেহ বদলে গিয়ে নতুন নিখুঁত দেহে পরিণত হয়েছে। এই দেহ যেন একজন পরিপূর্ণ নারীর দেহ। আমি শুধু বিস্মিত হয়ে চেয়ে আছি। বুক থেকে নিতম্ব কি দারুণ বাঁকে সুগঠিত, গোল ভরাট, নিঃশ্বাসের তালে তালে মেদহীন পেটের ওঠানামা, আর নিচে কোমল গোপন ছায়া। প্রায় 5 মিনিটের মতো সম্পূর্ণ নগ্ন দেহে দাঁড়িয়ে থেকে গাউন দিয়ে আবার গা ঢেকে দিল। শেষ বোতাম লাগানো হতেই আবার ভেসে তার রুমের দিকে উড়ে গেল। শব্দহীনভাবে দরজা খুলে ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি একইভাবে বসে থাকলাম না জানি কতক্ষণ। তারপর মনে হলো বিছানা ছেড়ে ওঠা দরকার। মেঝে থেকে হাতঘড়ি তুলে চাঁদের আলোর সময় দেখলাম। রান্নাঘরে গিয়ে কয়েক গ্লাস পানি খেলাম। তারপর আবার বিছানায় ফিরে গেলাম। কিন্তু সকাল হওয়ার আগে আর ঘুম আসলো না। সূর্যের আলো ঘরে ঢুকে চাঁদের আলোর সব ছাপ মুছে ফেলল। আমি ঝিমুচ্ছিলাম। রেইকো কানের কাছে এসে বলল, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। চিৎকার করতে লাফিয়ে উঠলাম। রেইকো যখন আমার সোফা বেড গোছাচ্ছিল, নাউকো ততক্ষণে রান্নাঘরে নাস্তা বানানো শুরু করে দিয়েছে।
আমার দিকে হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, আমি উত্তর দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকোর কাঁচ দেখতে লাগলাম। সে গুনগুন করতে করতে পানি গরম করতে দিল, ব্রেড স্লাইস করল। তার হাবভাবে আমি কোনো চিহ্নই পেলাম না গত রাতের ঘটনার। তোমার চোখ লাল হয়ে আছে, কফি ঢালতে ঢালতে বলল। ঠিক আছো তো? মাঝরাতে ঘুম ভেঙে গেছিল, আর ঘুম আসেনি। বাজি ধরে বলতে পারি আমরা তখন নাক ডাকছিলাম, রেইকো বলল। একদমই না, আমি বললাম। তাহলে ভালো, নাওকো বলল। ও আসলে ভদ্রতা করে বলছে, তাই হাই তুলতে তুলতে বলল রেইকো। প্রথমে আমি ভেবেছিলাম নাওকো রেইকোর সামনে এড়িয়ে যাচ্ছে, কিন্তু রেইকো রুম থেকে বের হয়ে গেলেও তার কথায় কোনো বদল দেখা গেল না। তার চোখ বরাবরের মতোই স্বচ্ছ। তোমার ঘুম কেমন হয়েছে? আমি প্রশ্ন করলাম নাওকোকে। কুকুরের মতো, সহজ উত্তর দিল সে। অলংকার বলতে শুধু একটা হেয়ারপিন পরেছিল সে। আমি কি বলবো বুঝতে না পেরে ব্রেডে বাটার লাগালাম, সেদ্ধ ডিমের খোসা আলাদা করলাম, আর চোখে নাওকোর দিকে তাকালামও কোনো ইশারা দেয় কিনা। তুমি এভাবে চোরের মতো আমার দিকে তাকাচ্ছ কেন? হাসতে হাসতে জানতে চাইল সে। আমার ধারণা ও কারো প্রেমে পড়েছে, বলল রেইকো। তুমি কারো প্রেমে পড়েছ নাকি? জানতে চাইল রেইকো। পড়তেও পারি, আমি হেসে বললাম। যখন ওরা দুজন আমাকে নিয়ে ঠাট্টা শুরু করলো, আমি গতরাতের চিন্তা বাদ দিয়ে ব্রেড আর কফিতে মন দিলাম। নাশতার পর রেইকো আর নাওকো বলল তারা বার্ড হাউসে যাবে পাখিগুলোকে খাওয়াতে। আমিও সাহায্য করতে যেতে চাই। তারা তাদের পোশাক বদলে জিন্স আর ওয়ার্ক শার্ট পরল, সাথে রাবারের বুট। বার্ড হাউসটা টেনিস কোর্টের পিছনে ছোট পার্কটার ভেতর। মুরগি, কবুতর থেকে শুরু করে টিয়া, ময়ূর সব ছিল। আশেপাশের ফুলের বাগান, স্ট্রবেরি আর কিছু বেঞ্চ। 40-এর মতো বয়সের দুজন লোক চলার রাস্তা থেকে পাতা পরিষ্কার করছিল। একজন মহিলা হেঁটে যেতে যেতে গুড মর্নিং জানালো রেইকোকে। ফুলের বাগানে কসমস ফুল ফুটেছিল, স্ট্রবেরিগুলো যত্ন করে পরিষ্কার করা। রেইকোকে দেখে পাখিগুলো চেঁচামেচি শুরু করে খাঁচার ভেতর উঠতে লাগলো। এক ব্যাগ খাবার আর হোস পাইপ নিয়ে মেয়েরা ঢুকলো খাঁচার ছাউনির ভেতর। নাওকো হোস পাইপ কলে লাগিয়ে দিল। পাখি যাতে বের না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ওরা ঢুকলো খাঁচার মধ্যে। নাওকো পানি চালিয়ে দিল, ময়লা ধুচ্ছিল আর রেইকো ব্রাশ দিয়ে মেঝে ঘষে দিচ্ছিল। সূর্যের আলোয় পানি ছিটকে ঝলমল করে উঠল। ময়ূরগুলো খাঁচার কোনায় চলে গেল পানি এড়াতে। একটা টার্কি মাথা উঁচিয়ে খামখেয়ালি বুড়োর মতো আমাকে দেখতে লাগলো। অন্যদিকে একটা টিয়া বিরক্ত হয়ে ডানা ঝাপটাতে লাগলো। রেইকো টিয়ার দিকে মিয়াও শব্দ করল। টিয়া উত্তর দিল, ধন্যবাদ পাগল কোথাকার, মাথা মোটা। কে যে পাখিটাকে এই বাজে কথা শিখিয়েছে? দীর্ঘশ্বাস ফেলে বলল নাওকো। আমি নই, বলল রেইকো। এরকম কিছু আমাকে দিয়ে হবে না। সে আবার মিয়াও মিয়াও করতে লাগলো। টিয়াটা চুপ করে গেল। রেইকো হাসতে হাসতে ব্যাখ্যা করল, এই টিয়া বাবাজির সাথে একবার এক বিড়ালের লেগেছিল, তারপর সে বিড়াল অনেক ভয় পায়। পরিষ্কার করা হয়ে গেলে তারা তাদের জিনিসপত্র রেখে ফিডারগুলো খাবার দিয়ে ভরে দিল। দৌড়ে নিজের ফিডারে গিয়ে মাথা ডুবিয়ে খেতে শুরু করলো টার্কিটা। কোনো দিকে হোশ নেই ওটার। তোমরা কি প্রতি সকালে একই কাজ করো? আমি নাওকোকে জিজ্ঞেস করলাম। প্রতিদিন, সে বলল। তারা সাধারণত এই কাজটা নতুন মেয়েদের দেয়। অনেক সহজ তো, খরগোশগুলো দেখবে। অবশ্যই, আমি বললাম। খরগোশের খাঁচা বার্ড হাউসের পেছনেই। ভেতরে 10টার মতো খরগোশ খড়ের উপর পড়ে ঘুমাচ্ছিল। নাওকো ওদের নোংরা ঝাড়ু দিয়ে বের করল। খাবারের বাক্সে খাবার রাখলো,
একটা বাচ্চা তুলে গালের সাথে ঘষতে লাগলো। কি দারুণ না? সে আমাকে দিল ধরতে। ছোট্ট একটা পশমের বল। আমার হাতে নাক ঘষতে লাগলো। ভয় পেও না, ও তোমাকে ব্যথা দেবে না, খরগোশটাকে বলল। আঙুল দিয়ে বাচ্চাটার মাথা ঘষে দিতে দিতে আমার দিকে তাকিয়ে হাসল। ওর হাসি এত প্রাণবন্ত ছিল, কোনো ছায়া ছিল না। আমিও না হেসে পারলাম না। আর গত রাতের নাউকো? আমি অবাক হয়ে ভাবছিলাম। আমি নিশ্চিত কোনো স্বপ্ন ছিল না, আসল নাউকোই ছিল সে। অবশ্যই সে তার পোশাক খুলে আমাকে নগ্ন দেহ দেখিয়েছে। আমার কাছে দিনের সবচেয়ে ভালো লাগে সকালটা, নাউকো বলল। সবকিছু সজীব আর নতুন মনে হয়। দুপুর থেকে আমার মন খারাপ হতে শুরু করে। সূর্য ডুবলে আর ভালো লাগে না। প্রতিদিনই একই রকম লাগে আমার। আর এরকম লাগতে লাগতেই তোমরা জোয়ানরা একদিন আমার মতো বুড়ো হয়ে যাবে, রেইকো হাসি মুখে বলল। এখন তোমরা ভাবছো দিন রাত নিয়ে, হঠাৎ দেখবে তোমরা বুড়ো। কিন্তু তোমার তো বুড়ো হওয়া ভালো লাগে, নাউকো বলল। ঠিক তা নয়, কিন্তু অবশ্যই আমি জোয়ান হতে চাই না আবার। কেন নয়? আমি জানতে চাইলাম। কারণ আমি তোমাদেরকে সেরকম ভাবি না। কিছুক্ষণ ভেবে বললাম। তোমাকে, কিজুকি কিংবা রেইকোকে আমার সমস্যাওয়ালা মানুষ মনে হয় না, বরং অন্য যাদেরকে দেখি তাদেরই মনে হয় কোনো কিছু ঠিক নেই। কিন্তু আমাদের সমস্যা তো আছেই, নাউকো বলল। আমি পরিষ্কার বুঝতে পারি সেটা। আমরা চুপচাপ কিছুক্ষণ হাঁটলাম। রাস্তার শেষে বেড়া পার হয়ে গোলাকার ঘাসভূমি ধরনের জায়গা। পুকুরের চারপাশে গাছ থাকলে যেমন দেখায় সেই রকম। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়, অনেক ভয় লাগে। নাউকো আমার হাত চেপে ধরে বলল, ভয় লাগে আমি হয়তো আর কখনোই সুস্থ হব না। আমি সারা জীবন এরকম সমস্যার মধ্যে থেকে বুড়ো হয়ে পচে মরবো এখানে। এত ঠান্ডা লাগে, যেন আমার ভেতর বরফ হয়ে গেছে, ভয়াবহ ঠান্ডা। আমি আমার হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আরো কাছে টানলাম। আমার মনে হতে থাকে অন্ধকার থেকে কিজুকি হাত বাড়িয়ে আমাকে ডাকছে, কাছে আসো নাউকো, আমাদের না একসাথে থাকার কথা। যখন আমি এরকম শুনতে পাই, বুঝি না কি করব। তখন কি করো তুমি? অন্য কিছু ভেবো না এখানে, ঠিক আছে? ঠিক আছে, ভাববো না। রেইকোকে বলি আমাকে ধরে থাকতে। আমি ওকে ঘুম থেকে উঠাই, ওর বিছানায় ওর হাতে শুয়ে থাকি, আর ও আমাকে চেপে ধরে থাকে, আর আমি কাঁদি। সে আমাকে আদর করতে করতে যতক্ষণ না আমার ভেতরের বরফ গলে যায়, আবার উষ্ণ হয়ে যায়। তোমার কি মনে হয় এটা খারাপ কিছু করি? না, একদমই না। আমি যদি তোমাকে এরকম ধরে থাকতে পারতাম, বললাম তাকে, তাহলে এখন আমাকে ধরে থাকো, এখানে, এখনই। আমরা ঘাসভূমির শুকনো ঘাসের উপর বসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকলাম। লম্বা লম্বা ঘাস আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখল। আকাশ আর মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। নাউকোকে আস্তে আস্তে করে শুইয়ে দিয়ে ওর নরম উষ্ণ দেহে বুকে জড়িয়ে ধরলাম। গভীরভাবে ওকে একে অপরকে চুমু খেতে লাগলাম। আমি একটা কথা জানতে চাই তরু, নাউকো আমার কানে ফিসফিস করল। কি সেটা? তুমি কি আমার সাথে শুতে চাও? অবশ্যই চাই, আমি বললাম। অপেক্ষা করতে পারবে? অবশ্যই পারবো। আমরা আরেকবার করার আগে
আমি আরেকটু ঠিক হয়ে নিতে চাই, তোমার শখের জন্য নিজেকে আরেকটু প্রস্তুত করে নিতে চাই। ততদিন কি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, অপেক্ষা করব। হঠাৎ রেকো বলল, তাহলে স্যার আমরা একটু সামনে যাই। চলো যাই। ঘাসভূমি পার হলাম আমরা, এরপর কিছু গাছ, তারপর আবার ঘাসভূমি। নাউকো তার মৃত বোনের কথা বলল। বলল সে খুব কম মানুষকে তার বোনের কথা বলেছে, তার মনে হয়েছে আমাকে বলা উচিত। সে আমার চেয়ে 6 বছরের বড় ছিল। আমাদের ব্যক্তিত্ব পুরোপুরি আলাদা, কিন্তু আমরা খুব আপন ছিলাম। আমরা কখনো ঝগড়া মারামারি করিনি, একবারও না। অবশ্য আমাদের যে বয়সের পার্থক্য ছিল, ঝগড়া মারামারি হওয়ারও কথা না। ওর বোন ছিল ওইসব মেয়েদের মতো যারা সবকিছুতেই 1 নাম্বার হওয়া, খুব ভালো ছাত্রী, ভালো অ্যাথলেট, জনপ্রিয় একজন লিডার, দয়ালু, স্পষ্টবাদী। ছেলেরা পছন্দ করত ওকে, শিক্ষকরাও পছন্দ করত। ওর দেয়াল ভর্তি ছিল আমাদের সার্টিফিকেট দিয়ে। সব পাবলিক স্কুলে এরকম একটা মেয়ে থাকে। আমার বোন বলে বাড়িয়ে বলছি না, এত খেতে তাকে অন্ধ করে দেয়নি কখনো। লোক দেখানো কোনো কিছুর মধ্যেও ছিল না। আর তুমি ওকে কিছু করতে দিলে সে যে কারো যে ভালোভাবে তা করে দিতে পারত। আর আমি যখন পিচ্চি ছিলাম, আমার ঠিক করেছিলাম আমি লক্ষ্মী মিষ্টি মেয়ে হব। একগুচ্ছ ঘাস হাতে নিয়ে পেঁচাতে পেঁচাতে বলল নাউকো। মানে, বুঝতেই পারছো, আমি বড় হতে হতে দেখেছি সবাই বলছে আমার বোন কত স্মার্ট, খেলাধুলায় কত ভালো, সবাই তাকে পছন্দ করে। আমি বুঝতে পারছিলাম ওর সাথে প্রতিযোগিতায় পারবো না। আমার চেহারা ওর চেয়ে একটু ভালো ছিল বোধহয়, তাই আমার বাবা মা ঠিক করলেন আমাকে কিউট হিসেবে বড় করবেন। আমাকে সেরকম স্কুল দেখে ভর্তি করানো হলো। তারা আমাকে ভ্যালভেটের ড্রেস পরাতেন আর লেদার শো, সেই সাথে পিয়ানো লেসন আর ব্যালে ক্লাস। আমার বোন আমার প্রতি আরো পাগল হয়ে গেল। তার ছোট্ট কিউট বোন আমি। সে আমাকে কিউট কিউট সব উপহার দিত, সব জায়গায় তার সাথে আমাকে নিয়ে যেত, হোমওয়ার্ক করতে সাহায্য করত। সে এমনকি ডেটে গেলেও আমাকে নিয়ে যেত। এর চেয়ে ভালো বড় বোন আর চিন্তাও করা যায় না। কেউ জানে না সে কেন আত্মহত্যা করল, কিছুকির মতো, একদম এক। তার বয়সে ছিল তখন 17। সে কাউকে কখনো একটু ইশারাও পর্যন্ত দেয়নি যে সে আত্মহত্যা করতে পারে, কোনো চিরকুটও রেখে যায়নি। একদম একই কাহিনী, তাই না বলো? একই রকম শোনাচ্ছে। সবাই বলতো সে খুব স্মার্ট, প্রচুর বই পড়ত। সে আসলে অনেক বই পড়ত, হাজার হাজার বই ছিল ওর। ওর মৃত্যুর পর আমি কিছু বই পড়েছিলাম, অনেক খারাপ লেগেছিল। বইয়ের পাতার মার্জিনে ওর মন্তব্য লেখা থাকতো। পাতার ভাঁজে বয়ফ্রেন্ডের থেকে পাওয়া শুকনো ফুল আর চিঠি, এরকম কিছু যখন আমি দেখতাম অনেক কান্না পেত, অনেক কাঁদতামও। সে সেরকম মানুষ ছিল যারা সব কাজ নিজে নিজে করে, কারো সাহায্য বা মতামত নেয় না। অহংকারের জন্য যে তা নয়, কারণ সে করতো তার কাছে সেটাই ঠিক লাগতো। আমার বাবা মা এতে অভ্যস্ত ছিল। ওকে একা বাসায় রেখে যেত। আমি যখন কোনো উপদেশের জন্য তার কাছে গিয়েছি, সে সবসময় আমাকে সাহায্য করত। কিন্তু সে নিজে কখনো কারো সাহায্য নিতে যেত না। সে তার মতো করে সবকিছু নিজে নিজে করত। কখনো রাগ বা মেজাজ খারাপ করত না। সত্যি বলছি, কোনো কিছু বাড়িয়ে বলছি না। বেশিরভাগ মেয়েরা পিরিয়ড কিংবা কিছু হলে মেজাজ খারাপ করে থাকে আর অন্য লোকের উপর ঝাড়ে। সে নিজেকে দমিয়ে রাখত। হয়তো 2-3 মাসে তার একবার এমন হতো যে সে সব বাদ দিয়ে দরজা বন্ধ করে বিছানায় পড়ে থাকত। কোনো কিছু মুখে দিত না, আলো নিভিয়ে রাখত,
কথা বলতো না কারোর সাথে, কিন্তু মেজাজ খারাপ করতো না ওর। আমি যখন স্কুল থেকে বাসায় যেতাম, আমাকে রুমে ডেকে নিয়ে ওর পাশে বসিয়ে সারাদিন কি কি হয়েছে সব জানতে চাইতো। আমি তাকে সবকিছু বলতাম, বন্ধুদের সাথে কি কি খেলা করেছি, কিংবা টিচার কি বলেছে, পরীক্ষার রেজাল্ট কি হয়েছে, এইসব আর কি। সে সবকিছু খুঁটিনাটি শুনতো, মন্তব্য করত বা উপদেশ দিত। কিন্তু যেই আমি বেরিয়ে যেতাম বা খেলা করতে যেতাম কিংবা ব্যালে ক্লাসে যেতাম, সে আবার চুপচাপ হয়ে যেত। এরকম 2 দিন থেকে সে হঠাৎ ঝাড়া দিয়ে উঠে আবার স্কুলে যেত। এরকম হয়তো প্রায় 4 বছরের মতো হয়েছিল। আমার বাবা মা প্রথমে একটু চিন্তিত ছিলেন, ডাক্তারের কাছেও গিয়েছিলেন যতদূর মনে পড়ে। কিন্তু যেহেতু 2 দিন পর ও নিজে নিজে ঠিক হয়ে যেত, তারা ওকে ওর মতো ছেড়ে দিয়েছিল। ও মারা যাওয়ার পর আমার বাবা মাকে বলতে শুনেছি, আমার এক ছোট চাচা এরকম মারা গিয়েছিল অনেক আগে। তিনিও অনেক মেধাবী ছিল, কিন্তু 4 বছর বাদ দিয়ে ঘরে বসেছিলেন। তারপর একদিন বাসা থেকে বের হয়ে ট্রেনের সামনে লাফিয়ে পড়লেন। আমার বাবা বলেছিল, সম্ভবত এইসব আমাদের রক্তেই আছে, আমার দিক থেকে এসেছে। নাউকো যখন কাহিনী বলছিল, পাশাপাশি ঘাস টুকরো টুকরো করে ছিঁড়ে উড়াচ্ছিল। ধারালো ঘাসে ওর আঙুল কেটে যাচ্ছিল। ও যে মারা গেছে তা আমি প্রথম খেয়াল করেছি, সে বলে চলল। হেমন্তকাল ছিল, আমি তখন 6 গ্রেডে। নভেম্বর, সেদিন বৃষ্টি হচ্ছিল, অন্ধকার। আমার বোন তখন হাই স্কুলের সিনিয়র ছাত্রী। পিয়ানোর ক্লাস শেষ করে 6:30টায় আমি বাসায় এসেছিলাম। মা ডিনার রেডি করেছিল। মা আমাকে বলল বোনকে বলতে ডিনার রেডি। আমি উপরে গিয়ে ওর দরজায় নক করে বললাম, ডিনার রেডি। কিন্তু কোনো উত্তর এলো না। ওর রুম একদম চুপচাপ। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। আরেকবার নক করলাম, তারপর দরজা খুলে উকি দিলাম ভেতরে। হয়তো ঘুমাচ্ছে, কিন্তু সে বিছানায় ছিল না, জানালার পাশে দাঁড়িয়ে ছিল, দৃষ্টি বাইরের দিকে। ঘাড় একটু একপাশে বেঁকে আছে। মনে হচ্ছিল যেন কিছু চিন্তা করছে। আলো নিভানো ছিল, রুম অন্ধকার। আমি ভালো মতো দেখতে পাচ্ছিলাম না কিছু। কি করো তুমি? জিজ্ঞেস করলাম। ডিনার কিন্তু রেডি। ঠিক তখন আমি খেয়াল করলাম ওকে অস্বাভাবিক লম্বা লাগছে। ব্যাপারটা কি? আজব তো। ও কি হাই হিল পড়েছে নাকি, নাকি কিছুর উপর দাঁড়িয়ে আছে? আমি কাছে গেলাম, আর আবার যখন কিছু বলতে গেলাম তখন খেয়াল করলাম তার মাথার উপর থেকে একটা দড়ি সিলিং থেকে সোজা নেমে গেছে, একদম সরল রেখার মতো সোজা, যেন কেউ রোলার দিয়ে সোজা করে এঁকেছে। আমার বোন সাদা ব্লাউজ পরেছিল, সাধারণ ধরনের, যেমন আমি পরে আছি, আর একটা ধূসর স্কার্ট। ব্যালেরিনার মতো তার পায়ের বুড়ো আঙুলগুলো নিচু হয়েছিল। পার্থক্য শুধু মেঝে আর পায়ের মধ্যে দূরত্ব 7-8 ইঞ্চি। আমি সবকিছু ভালো করে দেখলাম, তার মুখও। আমি চাচ্ছিলাম দৌড়ে গিয়ে মাকে জানাই, চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার শরীর কাজ করছিল না। মন আর শরীর যেন আলাদা হয়ে গিয়েছিল। শরীর চাচ্ছিল তাকে টেনে নামাতে, আর মন চাচ্ছিল দৌড়ে নিচে যেতে।
অবশ্য একটা ছোট মেয়ের অত শক্তি ছিল না ওকে নামানোর। আমি স্রেফ দাঁড়িয়েছিলাম। হারিয়ে গিয়েছিলাম সম্ভবত ৫-৬ মিনিটের জন্য। একদম ফাঁকা হয়ে গেছিল সব, যেন কিছু একটা মারা গেছে আমার ভেতর। আমি স্রেফ দাঁড়িয়েছিলাম আমার বোনের সামনে, অন্ধকার আর ঠান্ডার ভেতর, যতক্ষণ না মা উপরে দেখতে আসলো আমরা কি করছি। ৩ দিন আমি কোনো কথা বলতে পারিনি। মরা মানুষের মতো বিছানায় পড়েছিলাম খালি, চোখ খোলা, দৃষ্টি শূন্য। কি হচ্ছিল কিছুই বুঝছিলাম না। নাওকো আমার হাতের সাথে নিজেকে চেপে ধরল। তোমাকে চিঠিতে বলেছিলাম, মনে আছে? তুমি যতটুকু জানো তার চেয়ে অনেক বেশি সমস্যা আমার মধ্যে। তোমার যতটুকু মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি খারাপ আমার অসুস্থতা। এর শিকড় অনেক গভীরে। আর তাই আমি চাই তুমি আমাকে রেখে এগিয়ে যাও যদি পারো। আমার জন্য অপেক্ষা করো না। আমার জন্য চিন্তা করে আটকে থেকো না। আমার জন্য চিন্তা করে আটকে থেকো না। যা করতে চাও করো। না হলে হয়তো তোমার অবস্থা আমার মতোই হবে, যা আমি কিছুতেই চাই না। আমি তোমার জীবনে ঝামেলা করতে চাই না। আমি কারো জীবনে ঝামেলা করতে চাই না। আগেই বলেছি, আমি শুধু চাই তুমি মাঝে মধ্যে আমাকে দেখতে আসো, আর সব সময় আমাকে মনে রেখো। এইটুকুই শুধু আমি চাই।